This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। 4 মাস প্রায় সন্দেশখালী রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে। সন্দেশখালীতে সিবিআই আটকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেখানে আজ বড়সড় ধাক্কা। সুপ্রিম কোর্টে স্বস্তি তো অধরা বটেই, উল্টে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিল যে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, সেটা আটকাতে রাজ্য কেন শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। এবং একই সঙ্গে এই সতর্কবার্তাও দিয়ে রাখল যে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে জুলাইয়ে হয়েছে, এই দোহাই দিয়ে হাইকোর্টে রাজ্য সরকার এই দোহাই দেখাতে পারবে না যে সুপ্রিম কোর্টে কেসটা পেন্ডিং রয়েছে। আর এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সন্দেশখালীতে আরও একবার, কারণ সন্দেশখালীর ঘটনায় অনেকেই শোলের রামগড়ের ছায়া দেখছেন, যেখানে একদম আলাদা একটা রাজত্ব চলে এই শাহজাহানদের মতো গব্বরদের। কিভাবে বছরের পর বছর এই ত্রাসের সাম্রাজ্য বিস্তার করেছিল শেখ শাহজাহান, শিবু, উত্তমরা, এখনও কি কেউ কেউ ধরাছোঁয়ার বাইরে আছে? তারই খোঁজ করতে গিয়েছিলাম আমরা, সেই সব কিছু আপনাদের দেখাবো এবং আলোচনা করব। তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্টে দেওয়া সিবিআই তদন্তের নির্দেশে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আগামী জুলাই মাস পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখল শীর্ষ আদালত। ফলে ভোটের মধ্যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত যেমন চলছে তেমনই চলবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যের স্বস্তি অধরা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর মামলা তদন্ত করছে সিবিআই। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এই মামলা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে, তাই মামলাটি 2-3 সপ্তাহের জন্য মুলতবি রাখা হোক। যদিও রাজ্যের আবেদনে সাড়া না দিয়ে পাল্টা প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। শেখ শাহজাহানের নাম না করে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতিরা জানতে চান, কোনো এক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকার তার বিরুদ্ধে আবেদন জানাচ্ছে কেন? এরপরই সন্দেশখালী মামলার শুনানি জুলাই পর্যন্ত পিছিয়ে দেয় সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে হাইকোর্টে চলা মামলায় কোনো বাধা দেওয়া যাবে না। এরই মধ্যে সন্দেশখালী মামলায় নিম্ন আদালতে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কলকাতা নগর দায়রা আদালতে ইডির আইনজীবী অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে 2-3 জন মন্ত্রী জড়িত আছেন, যাদের কাছে জমি দখলে টাকা গিয়েছে। একই সঙ্গে ইডির দাবি, শাহজাহানের অনুগামীদের অবৈধভাবে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। 2016 সালে বিধানসভা নির্বাচনের পর এবং 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের পর এই টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সন্দেশখালীতে এক শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে সিবিআই। সেই সূত্রে ডাকা হয় এনএসজিকেও। এদিন শুনানিতে ইডির তরফে দাবি করা হয়, সন্দেশখালীতে জমি দখলে টাকার একাংশ অস্ত্র কারবারে ব্যবহার করা হয়েছে। এদিন শাহজাহানকে 13ই মে পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেয় নগর দায়রা আদালত। রাজীব ও অনবাংশু রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চ্যাটার্জি, রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু কর এবং রয়েছেন বিশিষ্ট আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি। আমি প্রথমে বৈশ্যানরদার কাছে আসি। বৈশ্যানরদা, আজকে সুপ্রিম কোর্টে স্বস্তি তো মিললই না, উল্টে বড় প্রশ্নের মুখে পড়ল রাজ্য। ঠিকই তো, শেখ শাহজাহানদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, সেখানে রাজ্য কেন পার্টি হচ্ছে? রাজ্য কাকে ডিফেন্ড করতে, কি আড়াল করতে রাজ্য সুপ্রিম কোর্টে এই সিবিআই তদন্ত আটকাতে যাচ্ছে? আমি এটা বলবো যে এই যে সন্দেশখালীর ব্যাপারটা নিয়ে যে একটা পূর্ব পরিকল্পিত নানান ধরনের ঘটনা ঘটছে,
প্রথমে ইস্যুটা যেভাবে এসছিল, একটা ল্যান্ড ডিসপিউট বলছিল, চাষের জমিতে শাহজাহানরা নাকি নোনা জল ঢুকিয়েছে। এইটাই ছিল প্রথম বক্তব্য। যেদিন ওনার বাড়িতে গেল তারপর থেকে এই বক্তব্যটা শুনছিলাম। পরবর্তীকালে একটা পিঠেপুলির বক্তব্য এলো। তারপরে তো এখন আপনি বলছেন যে সোলের রামগড়ের মতো নাকি ওখানে ব্যাপার, এবং যে সমস্ত অস্ত্র দেখিয়েছেন আপনারা, আমি যেহেতু ফৌজদারি কোর্টে ওকালতি করি, আমি আর্মসের সমস্ত বিষয় যে মানে আলোচনা হয়, মামলার প্রতিবাদ্য বিষয় থাকে, সেখানে দেখেছি যে এই আর্মস অ্যাক্টের মামলায় কিভাবে কি বিচার হয়। তো শাহজাহানের এক্সক্লুসিভ পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এরকম বিষয়টা নয়। তো শাহজাহানকে ডিফেন্স করার ব্যাপারটা এখানে তো আলোচনা নয়। আমার আলোচনা হলো যে সন্দেশখালিটাকে এখন নির্বাচনের সময় একটা দেখানোর প্রক্রিয়া, যাতে এটা প্রমাণ করা যায় যে পশ্চিমবাংলাকে যতই কলকাতাকে নিরাপদ শহর বলা হয়, শ্রীরামপুর থানাকে আদর্শ থানা বলা হোক, যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে বাংলার ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে যে এটা যখন বলেন তখন আপনাকে মনে রাখতে হবে যে কিছুই হতো না যদি সন্দেশখালিতে 5ই জানুয়ারি যখন ইডির টিম পৌঁছলো, সেই সময় ওই রকম চূড়ান্ত ভয়ঙ্কর পরিস্থিতি না তৈরি হতো। এটা কারা করেছে? চক্রান্ত হলে সে চক্রান্ত কারা করেছে? আমি তো সেটাই বলছি যে একটা পুলিশি হানা বা একটা সিবিআই হানা বা একটা যে কোনো হানা হয়েছে, লোকাল গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ সেই রেডটাকে প্রতিহত করেছে। আমাদের এখানেও অনেক সময় কলকাতা পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয়েছে। না, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ বহু জায়গায় রেড করতে যায়। আর 353, 332 ধারাটা আপনি খুলে দেখে নিন যে এই ধরনের মামলা প্রচুর আছে। 353 আমি জানি, কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীকে নিগ্রহ বা হেনস্থা করলে। সেদিন যে হামলা হয়েছিল প্রাণঘাতী হামলা, মরে যেতে পারতো, আমাদের সহকর্মীরা মরে যেতে পারতেন, ইডি আধিকারিকরা মরে যেতে তো পারতেনই, আমাদের সহকর্মীরা মরে যেতে পারতেন। সেটার তো বিচার হচ্ছে। আপনি বলছেন যে ঠিক আছে, আমি তো বলছি যে তার জন্য তো রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে শাহজাহানকে। শাহজাহান আগে কি কোন দল করতো সেটা এখন প্রসঙ্গ আসবে না। উনি গৌতম দেবের ঘনিষ্ঠ ছিল, সিপিএম পার্টির নিরাপত্তা সর্দারদের সঙ্গেই উনি ছিলেন। তারপরে আমাদের এখানে জয়েন করেছিলেন বলে আপনারা জানেন, বলছেন। কিন্তু আমরা তো বলছি যে রাজ্য পুলিশই তোকে অ্যারেস্ট করেছে, রাজ্য পুলিশের কাস্টাডি থেকে সিবিআই কাস্টাডিতে নিয়েছে। এই নয় যে সিবিআই ওকে অ্যারেস্ট করতে পেরেছে। আমি অতনুর কাছে আসবো। অতনু, আজ সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিল যে কেন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্ত, রাজ্য সেটাকে রুখতে যাচ্ছে। দেখুন, সাধারণভাবে আইনের ছাত্র হিসেবে আমরা দেখি কোনো রায় কেউ যদি অ্যাগ্রিভ পার্সন হয়, মানে কারোর মনে হলো রায়টা আমার পক্ষে সঠিকভাবে বিচার হলো না, তিনি উপরের কোর্টে আপিল করতে পারেন, এটা তার মানে সাংবিধানিক অধিকার। এই মামলার ক্ষেত্রে আপনি একদম নির্দিষ্ট দেখবেন মহামান্য সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীনভাবে জিজ্ঞেস করছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই প্রোব হয়েছে, রাজ্যের কি ইন্টারেস্ট যে রাজ্য অ্যাগ্রিভ পার্টি হিসেবে আসলো। আসলে মৌপিয়াদি মুশকিলটা হচ্ছে রাজ্য বা সরকার চালানোর একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। যে রাজ্যের প্রশাসনিক প্রধান ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে থানা থেকে কয়েদি ছাড়িয়ে আনেন, তিনি আসলে গোটা রাজ্যের অন্ধকারের জীবদের বার্তা দেন, এটা তোমাদের সরকার, তোমাদের হিসেবে চলবে, তোমাদের সুরক্ষা দিয়ে চলবে। আপনি দেখবেন যে গোটা প্রায় 51 দিন পার করার পরে, 50 দিনের বেশি, 51-54 দিন পার করার পরে শাহজাহান অ্যারেস্ট হলো। অ্যারেস্ট করা হলো না, কিন্তু আমি টার্মটা একদম নির্দিষ্টভাবে বলছি, অ্যারেস্ট হলো শাহজাহানকে অ্যারেস্ট দেখানো হলো। এবং তারপরে রাজ্য সরকার কিছু জানলেন না। ওখানের মানুষ বলছেন রাজ্য সরকারের ডিজি 3 দিন ধরে সন্দেশখালিতে পড়ে রইলেন। ডিজি যাওয়া মানে আমি আপনি বা বৈশানদ্দা যাওয়া না, ডিজি যাওয়া মানে তার একটা স্পেশাল ব্রাঞ্চের টিম যাবে, তার নিজস্ব ইন্টেল থাকবে যে কি হতে চলেছে, ওখানে স্যানিটাইজেশন হবে। রাজ্য সরকারের ডিজি 3 দিন সন্দেশখালিতে গেলেন, তিনি জানলেন না কিছু। মানুষরা আপনাদের ক্যামেরার সামনে এসে বললেন যে গোটা সন্দেশখালি জুড়ে সমস্ত বেআইনি এবং সমস্ত অবৈধ কার্যকলাপ হয়েছে। রাজ্য সরকার কোনো কিছু নাকি জানতে পারলেন না, কিন্তু রাজ্য সরকার কি করলেন যে শাহজাহানের সিবিআই আটকানোর জন্য গেলেন। আজকে আপনার একটা জিনিস এই আপনাদের প্রতিবেদনে দেখছিলাম, ইডি ব্যাংশাল কোর্টে বলেছে যে বেশ কিছু মন্ত্রীর নাম জড়িত। আসলে মুশকিলটা হচ্ছে এখানে, আপনি আজকে আরেকটা সেম সুপ্রিম কোর্টের মামলা, আমি জাস্ট রেফারেন্স হিসেবে বলছি, এসএসসি মামলা, তাতেও কিন্তু রাজ্য সরকারের আরতি একটাই, চাকরিহারারা চাকরি পাক না। আরতি হচ্ছে যেন সুপার নিউমারি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত না করে, যাতে মন্ত্রীরা জেলে না যায়। আসল মুশকিলটা হচ্ছে এই শাহজাহান হচ্ছে কান, এই কান টেনে, এই কান টানায় মাথাগুলো যেন চলে না আসে, কানটানায় মাথাগুলো যেন চলে না আসে, সেটা হচ্ছে বড় কথা। আর হ্যাভিং সেড দ্যাট, এটাও মাথায় রাখতে হবে, ইডি
5ই জানুয়ারির পরে 19 দিন অবধি সময় দিল এই শাহজাহানদেরকে সমস্ত জিনিসপত্র সরিয়ে দিয়ে সমস্ত জিনিসপত্র ক্লিন করে স্যানিটাইজ করবার জন্য। কাজে ইডিকেও কিন্তু এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকেও দিতে হবে যে কেন হচ্ছে শাহজাহানকে কোথায়। ইডি তো 19 দিন সময় দিয়েছে, ইডি তো আপনাদের ব্রিদিং স্পেস দিয়েছে বৈশাখ। ইডি আপনাদের ব্রিদিং স্পেস দিয়েছে। শীর্ষেন্দুর কাছে যাব। শীর্ষেন্দু, একদিকে সুপ্রিম কোর্টের প্রশ্ন যে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, রাজ্য কেন সেটা আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। অন্যদিকে ইডি দাবি করছে নিম্ন আদালতে যে ঘটনার সঙ্গে 2-3 জন মন্ত্রী আছেন যাদের কাছে জমি দখলের টাকা গিয়েছে এবং সন্দেশখালীতে জমি দখলের টাকার একাংশ অস্ত্র কারবারে ব্যবহার হয়েছে। এই দুটোকে যদি আমরা ধরি তাহলে তো ইডির যে অভিযোগ সেই অভিযোগটা বরং জোরালো হবে যে সত্যি তো কেন রাজ্য এত বড় পদক্ষেপ নিচ্ছে। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত অত্যাচার যে কোথায় গিয়ে পৌঁছায়, সন্দেশখালী তার উদাহরণ। আজকে 5ই জানুয়ারির কথা চিন্তা করুন, সারা ভারতবর্ষে ইডি সিবিআই যে কোনো কারোর তদন্ত হতেই পারে, কিন্তু সেইভাবে তাদেরকে সরকারি কর্মচারীদের বাধা দান করা এটা একটা ঘোরতর অপরাধ। শুধু 353 নয়, 332, 333, 307 দেওয়া উচিত ছিল সেদিন। কারণ আজকে সাংবাদিকরা তোমরা পর্যন্ত হয়েছো মুপিয়া, আক্রান্ত হয়েছো। আজকে সেই জায়গার থেকে ভাবতে হবে 56 দিন বাদে হাইকোর্ট বলে দিয়েছিল তার ওপর কোনো রকম স্থগিতাদেশ নেই বাধাদানের এবং গ্রেপ্তারের, সেখানে কিন্তু 56 দিন বাদে সেখানে গ্রেপ্তার করা হলো। আজকে কি জিনিসটা হচ্ছে ভাবতে হবে। বকটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অস্ত্রশস্ত্র তাদের প্রত্যেকের সারা বাংলা থেকে উদ্ধার করতে, কিন্তু সন্দেশখালীতে আজকে লাইসেন্সবিহীন পুলিশের পাওয়া যাচ্ছে, শুধুমাত্র বিদেশি অস্ত্র নয়, এখানকার পুলিশের অস্ত্র পর্যন্ত পাওয়া যাচ্ছে। এগুলো কি করে হচ্ছে, কিসের জন্য হচ্ছে? তার জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। আজকে জমির পরিবর্তন করছেন, মানুষের অত্যাচার হচ্ছে, সেগুলো সরকারের দেখা উচিত প্রত্যেকটা জায়গায়। আজকে যে জিনিসটা হচ্ছে সুপ্রিম কোর্ট সেটা বুঝতে পেরেছেন, সুপ্রিম কোর্ট সেটা বুঝেছেন বুঝে আজকে মহামান্য বিচারপতি গাভাই এবং মেহতাব তারা দুজনে মিলে ডিভিশন বেঞ্চে বলছেন যে আমরা এখন স্থগিতাদেশ দিতে পারছি না। হাইকোর্ট একটা অর্ডারে বিরল অর্ডার করেছিলেন, রায় দিয়েছিলেন কি না পোর্টাল খুলতে বলেছিলেন। পোর্টালে সাধারণ মানুষের সন্দেশখালীদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সেই পোর্টালে দিতে বলছিলেন, তারা ভয় পাচ্ছিলেন থানায় যেতে। এগুলো প্রত্যেকটা জিনিসে প্রতিটা পদক্ষেপে দেখতে হবে। আজকে সন্দেশখালী ঘুরে এসেছি আমরা এবং আজকে সেখানে গিয়ে এখনো যেটা আমরা চাক্ষুষ করলাম যে এখনো সেখানে থমথম করছে, এখনো সেখানে অনেকেই ত্রস্ত। কেউ কেউ বলছেন যে শেখ শাহজাহান শিবু হাজরারা জেলে, কিন্তু তাদের অন্য শাগরেদরা তারা বাড়ি বাড়ি ভয় দেখাচ্ছে, এরকম অভিযোগ তারা করছেন এবং পুলিশ প্রশাসনের উপর তাদের বিন্দু মাত্র ভরসা নেই। আমরা যেটা দেখলাম সেটা থাকবে না তো। আমি এখানে অমর আকবর অ্যান্টনি 3 জন ধরা পড়লেও তাদের শাগরেদরা আছে প্রত্যেকটা সময়। এই জায়গাটাতে আসবো শঙ্কু। প্রথমত আমি আজকে বলবো যে আজকে আমার খুব মনে পড়ে যাচ্ছে আপনার রায়ে একদিন আমি হেসে ফেলেছিলাম। তাকে দিল্লি পুলিশ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তিনি বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাকে টেলিফোনে ইন্টারভিউ দিচ্ছিলেন উনি। সেদিনই আমি বুঝেছিলাম যে ওনার সিরিয়াসনেস কতটা। উনি বলেছিলেন যে 5 মিনিটে স্টে হয়ে যাবে, মাত্র 5 মিনিটে সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাবে। সুপ্রিম কোর্ট স্টে করেনি, অর্ডার দেননি, বলেননি 26,000 এইসব লোককে ইমিডিয়েটলি রিক্রুট করে দিতে হবে, যে টাকা দেওয়ার কথা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো দেওয়ার দরকার নেই। সুপ্রিম কোর্ট একটা খুব ইম্পর্টেন্ট না সেই এই মামলাতে উনি বলেছিলেন, কল্যাণবাবুর অফিসিয়াল স্টেটমেন্ট আছে, 5 মিনিটে সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাবে, হয়নি। উনি বিশিষ্ট আইনজীবী, বোদ্ধা মানুষ, ওনার প্রতি সম্মান রেখে আমার শুধু একটা প্রশ্ন, তৃণমূলেরও আইনজীবী রয়েছেন প্যানেলে, আজকে কলকাতা হাইকোর্টের এই রায়ের ওপরে সুপ্রিম কোর্ট শুধু একটা প্রশ্ন রেখেছে, সেই প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বোমা। বেসামাল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট যে আপনারা দেখলেন বেআইনি ব্যাপার হয়েছে, হাইকোর্ট বিচার দিল। আরে শেষ করতে দিন, আমি সন্দেশখালীতে ঢুকবো, আমি সন্দেশখালী বলতে যাচ্ছি, আগে এই বিষয়টা আমি সন্দেশখালী বলছি। আরে আপনার প্রসঙ্গে জ্বালা হয়েছে, শুনুন না, আমি যে বিষয় বলবো আমাকে বলতে দিতে হবে, তৃণমূল ঠিক করবে।
আমি ঠিক আরে করব। উনিই তো ঠিক Of course, করেছেন। আমি ঠিক তাহলে করব। আপনি চালান সো আচ্ছা, আমি ঠিক এটা করব, তো আমি ঠিক করব। আপনারা এটা সরি শঙ্কু প্লিজ পয়েন্টে এসো। ওকে, আমার বিষয় হচ্ছে আলোচনা। কলকাতা হাইকোর্টের এই রায়কে পরে এসে- আজকে শেষ করতে দিন। কলকাতা হাইকোর্টের এই রায়কে স্টিক করে রেখেছে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে সুপার নিউমেরিক পোস্ট এসব জানবার পর যে সুপার নিউমেরিক আমরা পোস্ট শেষ নিয়ে করি। আলোচনা করছি না। আমি কি পরেরটা বলি? আমি পরের লাইনটা বলি। আমি পরের লাইনটা ঢুকি। আপনি সন্দেশখালী আপনি ঢুকতে যাবেন না। আপনি বলতেই দেবেন না। আমি সন্দেশখালী নিয়ে আলোচনা করব। অভিষেক বলো। প্রথম কথা হচ্ছে অভিষেক, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে যে একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সিবিআই তদন্ত, কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে সেটা আটকাতে? তার তার প্রথম কারণটা হচ্ছে শাহজাহান যখনও গ্রেফতার হয়নি, যখন 51 দিন মহাশূন্যে বিলীন হয়ে গেছিল, তখন বিধানসভায় দাঁড়িয়ে অ্যাজ পার বিধানসভার নিয়ম কোনো বিধায়ক বা কোনো মন্ত্রী ছাড়া কারোর নাম করে মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে এক্সকে টার্গেট করা হচ্ছে। আমরা সেদিন বুঝেছিলাম যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কি। লেটস কল স্পেড আ স্পেড। সরবেরিয়াতে শাহজাহানের নামে একটা মার্কেট আছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মার্কেট নেই। শাহজাহান, সম্রাট শাহজাহান একদিনে হয়নি। এখন অবধি বলা যাচ্ছে যে 3 জন মন্ত্রীর নাম পাওয়া গেছে, 30 জন মন্ত্রীর নাম পাওয়া যাবে, এবার কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপত্তির জায়গাটা অন্য জায়গা। আপত্তির জায়গা কোথায় বলো তো? আমরা কি দেখলাম ওই মুনরকার যে যন্ত্রটা হলো, সেই যন্ত্র দিয়ে কি উদ্ধার হলো? 7খানা পিস্তল, তার ভেতর 2টো বিদেশি, 3টে বিদেশি, কিছু ক্রুড বোমা মানে দেশি বোম এবং কয়েক রাউন্ড কার্তুজ। বিশ্বাস করো, সরবেরিয়া ছেড়ে দাও, সন্দেশখালী ছেড়ে দাও, এখন আর ছাত্র ভোট হয় না, তাই ছাত্র নির্বাচনে এর থেকে বেশি বন্দুক ব্যবহার হতো। আমার কথা বিশ্বাস করতে পারো, সজল ঘোষকে ফোন করো। কেন এইটা বলছি? সন্দেশখালী কন্ট্রোল করতে গেলে এটা টিপ অফ দ্য আইসবার্গও নয়। আমার বক্তব্য এখানে 3টে জিনিস হতে পারে। এক, হয় ওই রাজীব কুমার আইজি এবং সুপ্রতিম সরকার যখন ওখানে ছিলেন তখন অত্যন্ত রাজীব কুমার ডিজি, সরি রাজীব কুমার, মানে আই টেক ব্যাক মাই ওয়ার্ড, ইটস রাজীব কুমার এবং সুপ্রতিম সরকার যখন ওখানে রাত্রিবাস করেছিলেন, সেখানে প্রশাসনের অঙ্গুলি হেলনে অস্ত্র সরিয়ে দেওয়া হয়েছে। না হলে শাহজাহান নামক যে মানে কি বলবো, যে রাক্ষসটি তৈরি হয়েছে, যে মানব পাচার থেকে শুরু করে সবকিছু করে, 6টা বন্দুক দিয়ে করা সম্ভব না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি কিন্তু একবারও এই ঘটনাটাকে সমর্থন করছি না। আমরা প্রথম পর্বের নির্বাচনে দেখেছি আমাদের পুলিশরা এরকম ক্রুড বোম হাতে ধরে নিষ্ক্রিয় করছে, সেটা করবার জন্য মন রাখার লাগে না। আমার বক্তব্য হচ্ছে এই যে ফটো অপটিক্সটা হলো, আলটিমেটলি আউটকামটা কি? তোমরা আজকে গিয়ে দেখেছো সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই। আমরা বারবার যে কথাটা বলছি, কেন এই প্রশ্নগুলো আসছে জানো তো? আজকে যখন তুমি আলোচনা করছি, না দাদ দেন দেবগৌড়ার এক নাতি, তার নাম হচ্ছে প্রজ্জ্বল রেভান্না, সে পালিয়ে যেতে পারছে। আমি এই কারণে বলতে চাইছি যে এই শাহজাহানের মতো লোকেরা প্রশ্রয় এবং প্ররোচনায় আজ বাদে কাল আবার পালিয়ে যাবে না তো? আমি আসবো এই প্রসঙ্গে, 1 সেকেন্ড আসবো। আমি শান্তনু বাবুর কাছে আসি। শান্তনু বাবু, আমি আপনার কাছে এখানেই যে প্রশ্নটা নিয়ে আসবো, যে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছে, এই মামলায় যদি এখনো পর্যন্ত আমরা দেখি যে সন্দেশখালী কাণ্ডে কি হয়েছে, শেখ শাহজাহানকে রেশন কেলেঙ্কারির তদন্তের জেরে তাকে জিজ্ঞাসাবাদ করতে ইডির টিম 5ই জানুয়ারি কাকভোরে পৌঁছে যায় সরবেরিয়ার আকুঞ্জিপাড়ায় তার বাড়িতে, এবং সেই সময় বিপুল ওখানে দেখা যায় যে লোক জড়ো করে রীতিমতো তাদের উপর প্রাণঘাতী হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে সিবিআই তদন্তের নির্দেশ। এখানে রাজ্য আসে কোথা থেকে? অর্থাৎ কেন রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এই সিবিআই তদন্ত সেটাকে আটকাতে? আপনার কাছে এর কোনো যুক্তি আছে? আপনার কাছে এটা খুব পরিচিত, আপনি দীর্ঘদিন সিবিআই এ কাজ করেছেন। সবাইকে শুভ সন্ধ্যা। মৌপুয়া, আজকের প্রসঙ্গে, এই প্রশ্নের প্রসঙ্গে আমি বলি যে রাজ্য কেন আটকাতে গেছে সেটাকে যদি আমি তার যথার্থ কারণটা এখানে বলি, আমি তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে সেখানে কোনো একটি ব্যক্তি বিশেষকে, আজকে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছেন, একদম যে কোনো ব্যক্তি বিশেষকে বাঁচানোর জন্যে এই রাজ্যের এত প্রচেষ্টা।
মৌপিয়া, এই ঘটনার পরে 5ই জানুয়ারির পরে এই সন্দেশখালির ম্যাটারে আমি বেশ কয়েকবার আপনার এখানে এসেছি এবং বিভিন্ন ঘটনা বলেছি। প্রথমত আমি বলি, আবার সেই পুরনো জিনিসই আমি শুনতে পাচ্ছি যে ওটা জনপ্রতিরোধ। মৌপিয়া, কেউ লাঠি হাতে, রড হাতে আর ওই লেথাল ওয়েপন হাতে কোনো ইডি এবং মিডিয়ার ভাই বন্ধুদের উপরে যারা মেরেছিল তারা কোনো তারা কোনো জনগণের জনপ্রতিনিধি হতে পারে না, তারা অ্যান্টি সোশ্যাল, তারা ক্রিমিনাল, এটা প্রমাণ হয়ে গেছে। কাজে এই নিয়ে দ্বিতীয়বার এই সমস্ত টকশোতে কথা আমার মনে হয় না ওঠানোই ভালো। দ্বিতীয়ত আমি বলবো যে মৌপিয়া, ওই দিনে আগের দিনে আপনার এই অস্ত্র উদ্ধারের দিনে আমি টকশোতে এসে অনেকে জাস্টিফাই করেছিলেন এবং বলেছিলেন যে এনএসজিকে কেন আনা হয়েছে। মৌপিয়া, আমি একটা ঘটনা এখানে বলবো, এইখানে আজকে কিছু হয়তো কারো হয়তো এই আপনি মনে করবেন না যে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি। আজকে 2014-তে খাগড়াগড়ে ব্লাস্ট হয়েছিল, সেখানে আপনার 56টা আরডিএক্স পাওয়া গেছিল এবং এই খাগড়াগড়ে আপনি জানেন কনভিকশন হয়েছে, তার মধ্যে 4 জন জামায়াতি মুজাহিদ্দিন অফ বাংলাদেশের অ্যাক্টিভিস্ট আছে। শাহজাহানেরও এখন এই পর্যন্ত দেখুন 5ই জানুয়ারি আমরা হয়তো এই তথ্যগুলো জানতাম না, যত আস্তে আস্তে আসছে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য আসছে। এ কথাও এখন কিছু সোর্স থেকে এসছে যে শাহজাহান 2000 একটা টাইমে বাংলাদেশে ছিল, 2001 থেকে 2006 অবধি হি ওয়াজ অ্যাক্টিভ ওয়ার্কার অফ জামায়াতি বাংলাদেশ স্টুডেন্ট উইং। 2008-এ যখন ওখানেও আসা যাওয়া করতো এদেশ আর ওদেশ, 2008-এ যখন আওয়ামী লীগ এলো তখনও আবার পার্মানেন্টলি এই দেশে পালিয়ে এলো এবং এখানে এসে ওখানেও যা জিনিস করতো সেই জমি দখল, প্রথমে ভ্যান রিক্সা চালাতো, তারপরে ওখানে গিয়ে যে জমি দখল, নারী ধর্ষণ, সেই জিনিসে ফিরে এলো। তো আজকে এই ব্যাপারগুলো তো দেখার দরকার আছে। ওই দিনে এনএসজিকে কেন ডাকা হয়েছিল তার পিছনেও অনেক কারণ আছে। ওইখানে এক্সপ্লোসিভটা ওটা কি আরডিএক্স হতে পারে না ওটা এমনি অরিজিনাল ক্রুড বোম হতে পারে, কারো জানাশোনা ছিল না। সিবিআই যথার্থই আর এবং ন্যাশনাল যেটা ডাটা যেটা বম ডাটা যেটা রাখা হয় সেটা এনএসজি মেনটেন করে, কাজেই এনএসজিকেই যে কোনো ধরনের, কারণ সিবিআই তো নিজস্ব কোনো বোম ডিসপোজাল উইং নেই, তো ডাকা হয়েছিল। ওই জন্য আগের দিন আমার মনে হয়েছিল যে অনেকেই এই প্রশ্ন তুলে একটা কনফিউশন ক্রিয়েট করেছিলেন, এটা আমি বললাম যে আজকে এইখানে একটা ঘটনা, শাহজাহান কিন্তু শুধু আজকে একটা পার্টির অস্ত্র হয়ে ওখানে যে ওই জমি দখল বা এই যে মেয়েদের তুলে নিয়ে যাওয়া, চাষের জমিতে লোলা জল ঢুকিয়ে দিয়ে তাকে অযোগ্য করে চিংড়ি চাষ করা, এছাড়াও যদি শাহজাহানের এক্সট্রা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস থাকে বা তার কোনো অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি থাকে, কারণ এটা বাংলাদেশ সরকারও বারবার বলছে জেএমবির কিছু মডিউল বর্ডারের এপারে বিভিন্ন জায়গায়, আমাদেরই দায়িত্ব আমাদের এই দেশ হিসাবে যে সেখানে কোনো সেই ধরনের মডিউল না গ্রোথ হয়ে যায়। তো এইখানে এই ব্যাপারটাও সিবিআইকে দেখতে হচ্ছে, যদিও এটা ইন্টেলিজেন্স উইং তারা কাজ করছেন, বিভিন্ন আমাদের যারা ইন্টেলিজেন্স কালেক্ট করে এই ব্যাপারে, এবং আর কিছুদিনের মধ্যেই ব্যাপারগুলোও ক্রিয়েট হয়ে যাবে। সেখানে এই অস্ত্রটা যথার্থই আমাদের এখানে যে বক্তা বলেছেন যেটা টিপ অফ দ্য আইসবার্গ, এইটুকু অস্ত্র কখনো কোনো একটা হতে পারে না। আমি আসবো এখানে শান্তনু বাবু, আমি আবারও আপনার কাছে আসবো, আমি শঙ্কুদেব পণ্ডের কাছে এখানে আসবো। শঙ্কুদেব, দেখুন আমি সন্দেশখালি নিয়ে তোমার কি? দেখুন আমি সন্দেশখালি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যে জায়গায় ইন্ডিকেট করার চেষ্টা করেছিলাম সেখান থেকেই শুরু করবো। আশা করি আপনি আমাকে 1 সেকেন্ড, আমি সন্দেশখালিতেই বলবো। দেখুন সন্দেশখালিতে আজকে যে অর্ডার এসেছে সেই অর্ডার এবং অন্য প্রসঙ্গে আরেকটা যে অর্ডার এসেছে, দুটো অর্ডারই একই। দুটোর উদ্দেশ্য আমি শেষ থেকে শুরু করছি বলে স্পষ্ট হবে। দুটোর উদ্দেশ্যই হচ্ছে পেছনে রাজারা যারা রয়েছেন, যারা মাথা রয়েছেন, তাদের বাঁচানোটাই উদ্দেশ্য। শিক্ষাক্ষেত্রে 26,000ও ইন্টারেস্টেড নন, আর সন্দেশখালীর মানুষের কষ্ট বা জাস্টিস দেওয়াটাও ইন্টারেস্টেড কেউ নন। কারণ আজকে ওই সময় যখন ইডির ওপর অ্যাটাক হয়েছিল তখন আজকে যে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে সেই অস্ত্রশস্ত্র নিশ্চয়ই যেখানে ছিল সেগুলো ওই কাজে ব্যবহার হতো। তিনি ফোন করেছিলেন, দাদা কি করব, দাদা হচ্ছেন লোকাল এমএলএ, লোকাল এমএলএর নাম অলরেডি এসেছে, তদন্তে তাকে আনা উচিত। তিনি কাকে ফোন করেছিলেন? রাজ্যের 2-3 জন মন্ত্রীকে, ইডি অলরেডি কোর্টে বলেছে। এবার মন্ত্রীরা কাকে ফোন করেছিলেন অ্যাডভাইস দেওয়ার জন্য? সেন্ট্রাল অর্গানাইজেশনকে সরাসরি টার্গেট করার জন্য, সেটা স্পষ্ট হওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এখানে বৈশানর্দার কাছে আসবো, যে উদ্দেশ্য কি আসলে শেখ শাহজাহানের টিকি যাদের কাছে বাঁধা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য? কারণ সিবিআই তদন্ত যত গভীরে যাবে আরো কোনো বড় নাম আসতে পারে। মানে ইলাস্টিকের মতো বাড়াতে চাইলে বাড়ান, আমার তাতে আপত্তি নেই, আপনি বলছেন বলুন। আমি আপনাকে বলছি শেখ শাহজাহানকে বাঁচাতে রাজ্য কেন সুপ্রিম কোর্টে গেছিল? আমি আপনাকে বলছি কিছুদিন আগে যেদিন এই আর্মসটা রিকভারি দেখালেন সেদিন শুভেন্দু কি বলেছিল, আপনি ওই বাইকটা চালিয়ে দিন।
আরডিএক্স পাওয়া গেছে, সেন্ট্রাল এজেন্সি এসছে, তাহলে শুভেন্দু এজেন্সির খবর রাখে না। তাহলে আপনারা যে বলছিলেন এতদিন যে শুভেন্দু অধিকারী এজেন্সি চালাচ্ছে, আমি পারবো না। এক সেকেন্ড ও ভাই স্যার, এই যে আপনি বললাম না, এই যে মিথ্যে আর মিথ্যে আর মিথ্যে মানুষকে নেওয়া যাবে না তো। আপনি তো কি করে আপনারা বললেন? শুভেন্দু অধিকারীকে বলেন যে উনি সব জানেন, উনি এজেন্সি চালান, তাহলে উনি চালাচ্ছেন না। আরডিএক্স এর কথা কি তাহলে উনি বলেছেন? জানেন না, ভুলভাল বলেছেন। আরডিএক্স তাহলে ওনার সব কথা ঠিক না, তাহলে এজেন্সির মতো চলে। এইভাবে কথা বললে তো আমি কথা আসবো এক সেকেন্ড, বলা আমি শুধু দেখাবো এরই মধ্যে কত মিথ্যে কথা গুয়াহাটিতে রোড শো বলবেন। করতে গিয়ে জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার মুখে সন্দেশখালী প্রসঙ্গ, তার অভিযোগ সন্দেশখালীতে তোষণের রাজনীতি চলে আসছে। দেখুন। देखिए, संदेश खाली राजनीति का मुद्दा नहीं है। कोई सरकार जिसकी मुखिया महिला हो, वो अपनी वोट बैंक संभालने के लिए सैकड़ों महिलाओं का शोषण होने दे, इससे खराब कोई बात नहीं हो सकती। अब तो वहां से हथियार भी मिले, ये बताता है कि बंगाल में किस प्रकार की सरकार चल रही है जो तुष्टीकरण के लिए सब कुछ करे। लेकिन ममता बनर्जी कह रही है कि सर आखिरी सवाल, ये एनआईए ने हथियार रख दिया, किसी ने देखा नहीं। अब ममता जी कुछ भी कहेंगी, वो कहेगी मिलिट्री ने रखा है। मैं ममता जी को इतना पूछना चाहता हूं कि संदेशखाली की बहनों के साथ अत्याचार हुआ है या नहीं हुआ, करने वाला टीएमसी का नेता है या नहीं, तो आप क्या करेंगे? क्यों आंख मूंद कर बैठे? সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন চলে এসেছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা হয়েও চোখ বন্ধ করেছিলেন, এমনটাই অভিযোগ অমিত শাহ। এবং তোষণের রাজনীতি চলে এসেছে সন্দেশখালীতে, জারি এই পরিণাম, এমনটা অভিযোগ অমিত শাহ। ছোট্ট একটা বিরতির পর ফিরবো এবং দেখাবো সন্দেশখালীর সরেজমিনের রিপোর্ট। দেখতে থাকুন আপনার রায়। কিভাবে সন্দেশখালী হলো, অর্থাৎ শেখ শাহজাহানদের দুর্নীতি অন্যায়ের তাজমহলে পরিণত হলো, তারই সরেজমিনে খোঁজ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সন্দেশখালীতে। দেখুন। গত 4 মাস ধরে সন্দেশখালী এই রাজ্যের সবচেয়ে চর্চিত জায়গার নাম। সন্দেশখালীর মধ্যে অনেকেই শোলের রামগড়ের ছায়া দেখছেন, যেখানে শেখ শাহজাহানের মতো গব্বররা দীর্ঘদিন ধরে তাদের আইনের শাসন চালিয়েছে, যেখানে প্রশাসন তাদের হাতের তালুতে, এবং সেখানের যে মানুষরা তারা কার্যত পণবন্দি এই শেখ শাহজাহানদের মতো গব্বরদের হাতে। কিন্তু কিভাবে এই সন্দেশখালী এরকমভাবে বারুদের স্তূপে পরিণত হলো, কিভাবেই বা বছরের পর বছর ধরে এই শেখ শাহজাহানরা এরকমভাবে তাদের দাপট চালিয়ে আসছিল, তারই হাল হকিকত জানতে, তারই হদিশ করতে আজকে আমরা সন্দেশখালীর পথে। 5ই জানুয়ারি 2024 রাজ্য রাজনীতির মানচিত্রে সন্দেশখালীর আবির্ভাব। 5ই জানুয়ারি কাক ভোরে আকুঞ্জিপাড়ার এই বাড়ি উঠে আসে খবরের শিরোনামে। রেশন কেলেঙ্কারির তদন্তে ইডি আধিকারিকরা হানা দেন শেখ শাহজাহানের বাড়িতে, আর এখানেই ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় জনতা। ইডি আধিকারিক, সাংবাদিকরা তারা আক্রান্ত হন, আর তারপর থেকেই লাগাতার খবরের শিরোনামে সন্দেশখালী, এবং সন্দেশখালী নিয়ে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথমে শেখ শাহজাহান, তারপর শাহজাহানের সূত্রেই সামনে চলে আসে উত্তম হাজরা, শিবু সর্দারদের অত্যাচারের কাহিনী। সন্দেশখালীতে যারা উত্তম শিবু জুটি নামে পরিচিত, শিবু হাজরা তো যখন তখন যাকে খুশি ডেকে নিয়ে যেত, মিটিংয়ে আমাদেরকে যেতে হবে, আমরা যদি না যাই তা বাড়ির বেটা ছেলেদেরকে মারধর করবে, তুলে নিয়ে যাবে, সেই ভয়ে তো আমাদের বাধ্য করতে যেতে হতো। আমাদের কি শারীরিক নির্যাতনও করতে? হ্যাঁ, শারীরিক নির্যাতন কেমন বলুন তো, ধরো আমার একটা কোনো কেস নিয়ে গেলাম, আমার কারোর সাথে হয়তো কোনো ঝামেলা হয়েছে, এবারে থানায় গেলাম, থানার উনি বলে দিল যাও দাদার কাছে যাও, দাদাকে শিবু হাজরা, হ্যাঁ পুলিশ অফিসার বলে দিত যাও দাদার কাছে যাও, দাদার কাছে গিয়ে আগে শুনে আসো। এবারে শিবু হাজরার কাছে গেলাম, গেলে এবার এটা তোমার যে কোনো মানুষ হোক গেলে আগে তো ওনার সওদা যা আছে কম বয়সী বৌজির উপরে বসিয়ে রাখবে, ঠিক আছে তোমার ব্যাপারটা দেখছি। এবারে তো
মানে যা এবারে বুঝতে পারছেন আর কি বলবো, নারী কোনো মহিলা কি কোনো কিছু বলতে পারে বলুন? কোনো কিছু খারাপ হলে সে কি বাইরে এসে বলতে পারে যে আমার সঙ্গে এইটা হয়েছে? বলুন, তার তো মানে সমাজের আরও দুটো মানুষ আছে, তার তো বাড়িতে স্বামী আছে, তার তো শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য তারা কিন্তু বলতে পারে না মুখ করে। এরকম কিন্তু অনেক মানুষের উপরে এই অত্যাচারটা কিন্তু হয়েছে। 24-এর মহাসংগ্রামে বসিরহাট কেন্দ্রে সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি, কিন্তু শাহজাহান বাহিনীর দাপটে তিনিও নাকি ঘর ছাড়া। আর এখানে তো সন্ত্রাস, মানুষের মনে ভয় কাটে না, এতটাই ভয় যে এখানে থাকতে পারে। তাই মানুষ কথা বলতে পারতো না, জোর করে। এখন যা কথা বলছে যেভাবে, আগে কথা বলতে পারতো না। 26/11 মুম্বাই হামলায় দেশ দেখেছিল এনএসজির বীরত্ব। শাহজাহান ও তার সাকরেদদের সৌজন্যে এবার সন্দেশখালীও দেখল এনএসজিকে। দুদিকে সারসার ভেরিয়ার, তারই মধ্যে আবু তালেব খানের এই রহস্যময় বাড়ি। কয়েকদিন আগেই যে রহস্যময় বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র, যার মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে। আর এই ঘটনাই অন্য প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি শুধুমাত্রই জোর জুলুম করে জমি দখল অথবা মাছের ভেরি দখল নয়, বাংলাদেশের জলসীমান্তকে কাজে লাগিয়ে তাহলে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারেরও যোগ রয়েছে এই সন্দেশখালীর শাহজাহানদের সঙ্গে? সব মিলিয়ে ভোটের মাঝে চর্চা ও তরজায় শাহজাহান ও সন্দেশখালী। সবকিছু ছাপিয়ে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে শেখ শাহজাহান এবং তার দলবল বছরের পর বছর এই জায়গাকে যেভাবে ত্রাসের রাজত্ব বানিয়ে রেখেছিল, যেভাবে আইনের শাসনকে নিজেদের করায়ত্ত করেছিল এবং সমস্ত আইন কানুন চলতো আসলে তাদের নিয়মে, এ সম্পর্কে কি কেউই অবহিত ছিলেন না, নাকি আসলে দেখেও না দেখার ভান করেছিলেন সবাই? সন্দেশখালীকে শোলের রামগড়ের চেহারা দেওয়ার পেছনে কাদের মদত কাজ করছিল? সন্দেশখালী থেকে ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে বিক্রম দাস ও মৌপিয়া নন্দী, জি 24 ঘন্টা। বৈশ্বনাথ, একটা কথা বলুন যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা বছরের পর বছর এই সমস্ত অন্যায় কাজ চালিয়ে গেছে, কেউ কিচ্ছু জানতো না? না, আসলে একটু আগে একজন অফিসার, সম্ভবত রিটায়ার্ড কোনো পুলিশ অফিসার, সিবিআই, তিনি বলছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত উনি বাংলাদেশে ছিলেন, সেখানে কুকর্ম করেছিলেন, তারপরে এখানে এসেছিলেন, এসে সিপিএমে জয়েন করেছিলেন, তারপর সিপিএম থেকে তৃণমূলে ট্রান্সফার হয়েছেন। উনি বলেননি, কিন্তু সিপিএম করতেন। এটা আপনি লোকের মুখের কথা বলে দেবেন, কোথা থেকে এটা কোথায় গেল? এটা ফ্যাক্ট। আমি একটা উনি বললেন আগে বাংলাদেশে ছিল, আর ফ্যাক্ট হচ্ছে তারপরে তৃণমূলে ছিল। সিপিএম করতে মাঝখানে কথাটা আপনি ওনার মুখে বলাচ্ছেন কেন? আমি বলছি সিপিএম করতে এটা সবাই জানে। আমি একটা বলছি, আপনি যে এত যে ঢাকঢোল পিটিয়ে দেখাচ্ছেন, রামগড় টামগড় অনেক কিছু টার্মোলজি যোগ করছেন, আমি জিজ্ঞাসা করছি ল অ্যান্ড অর্ডারটা কার? ল অ্যান্ড অর্ডারটা তো স্টেটের সাবজেক্ট। আজকে যে এনএসজিকে নিয়ে যাওয়া হলো, বিশালভাবে একটা মিডিয়া থেকে একটা, আজকে আমাদের আপনার প্রশ্নে যে ল এন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, সেখানে এরকম আইনের শাসনহীন একটা জায়গা হয় কি করে? আপনি কি রাজ্য সরকারকে নিতে হবে? আপনি রিকভারিটা কি দেখিয়েছেন যে এত বড় যে আইনের শাসন ছিল না, যে প্রচার করে নিয়ে গেলেন রোবট টোবট, সিবিআই 3 মাস ধরে সিবিআই তদন্ত করছে, এত কিছু করছে, লাস্টে কি পেয়েছেন? আচ্ছা, যা পেয়েছে রাজ্য পুলিশ তাও পেয়েছিল। ওকে, আমি ধরলাম। আপনারা ওকে, বৈশাখা ধরে নিলাম কিছুই পায়নি, মাত্র ওই কটা আগ্নেয়াস্ত্র আপনার কথা মতো পেয়েছে এবং কতগুলো ক্রুড বোমা। হ্যাঁ, কি রাজ্য পুলিশ এটা পেয়েছিল? রাজ্য পুলিশ এটা পেয়েছিল। কি করেছে আপনি বলুন? রাজ্য পুলিশ এটা পেয়েছিল। আরে অ্যারেস্টটা তো সিবিআই করতে পারেনি। এটাও তো বড় প্রশ্ন। অ্যারেস্টটা তো কোন সেন্ট্রাল এজেন্সি করতে পারেনি। কি করে আসে এখানে? আপনি বলে দিলেন বাংলাকে বদনাম করার জন্য এক ধরনের ষড়যন্ত্র করছে সেন্ট্রাল এজেন্সি। সেটাকে যদি কেউ মদত দেয়, বাংলাকে বদনামের ষড়যন্ত্রের প্রসঙ্গটা তুললেন বৈশ্বনাথদা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এই অভিষেক নয়, অভিষেক তুমি হাত নামো, তুমি না, তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটা খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন যে বাংলাকে কলুষিত করার ছক কিভাবে হয়েছে 7 দিনের মধ্যে তিনি মুখোশ খুলে দেবেন। শোনাবো কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 সপ্তাহে প্রমাণ করব যে কিভাবে সংবাদ মাধ্যম, বিজেপি আর কেন্দ্রীয় সরকারের একাংশ
বাংলাকে কুলসিত করেছে। এক সপ্তাহের মধ্যে প্রমাণ করব, বাংলার মানুষকে নিয়ে, মানুষের কাছে জনসমক্ষে নিয়ে আসবো যে বাংলা মাকে কিভাবে সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে বাংলা মায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না, আমার হাতে তথ্য রয়েছে, ঠিক টাইমে নিয়ে আসবো। আমি ওসব বলি না, বোম ফেলবো, বিস্ফোরণ করব, এত তারিখে এই হবে। আমি জ্যোতিষ নয়, গণৎকার নয়, আমি ভবিষ্যৎবাণী করি না। যদিও কোন প্রসঙ্গে সেটা উল্লেখ করলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বক্তব্যে ইঙ্গিত যে সন্দেশখালী প্রসঙ্গেই তিনি এই মন্তব্য করছেন। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, এক সপ্তাহের মধ্যে তথ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করবেন যে কিভাবে বাংলার ভাবমূর্তি কলুষিত করার চক্রান্ত হয়েছে। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আপনাদেরকে এক্সক্লুসিভলি বলেছেন আপনাদের ইন্টারভিউ দিয়ে যে আপনারা সত্যি তো বলুন যে কতগুলো কমপ্লেন এখনো পর্যন্ত রেজিস্টার্ড হয়েছে, কেন আপনাদের হাত থেকে কোর্টকে আপনারা স্যাটিসফাই করতে পারলেন না, তদন্ত প্রক্রিয়া সেন্ট্রাল এজেন্সিকে দিতে হয়েছে, কেন আজকে সেন্ট্রাল এজেন্সিকে 56 দিন 58 দিন পর আপনারা বাড়ি থেকে জামাই আদর করে যে যাকে নিয়ে গেছিলেন তাকে সেন্ট্রাল এজেন্সি কাস্টাডিতে নেওয়ার পর তার চোখ থেকে এখন জল বেরোচ্ছে, তার কানেকশানে এই সমস্ত অস্ত্র উদ্ধার হচ্ছে। আপনারা মনে করেন যে কোনো অস্ত্র, একটা অস্ত্র যদি উদ্ধার হয়, সেই উদ্ধারটা যিনি কালো চশমা পরে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন বোটে আর একাধিক সাংবাদিকদের গ্রেপ্তার করছিলেন, তিনি কেন গ্রেপ্তার করতে পারেননি? আমার বক্তব্য স্পষ্ট, আমার বক্তব্য আপনাদের ব্যর্থতা পরতে পরতে লেখা হচ্ছে, তাকে এখন জাস্টিফাই করবার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, আমি মাননীয় আধিকারিকের সাথে একমত যে বোম যখন এক্সপ্লোসিভ প্রাইমা ফেসিতে আইডেন্টিফিকেশন হয়েছে তখন সেন্ট্রাল এজেন্সি তাদের যা নোডাল অথরিটি আছে, এনএসজি হয়েছে বা যে হয়েছে তাকে ডেকে পাঠিয়েছে। কি অপরাধ করেছে? আপনারা তো রাজ্যের পুলিশ কর্মীদের সরাসরি বোম হাতে নিয়ে ডেস্ট্রয় করতে পাঠিয়ে দেন, তারা সিস্টেমে করেছে, কিন্তু বিষয়টা সেখানে নয়। বিষয়টা হচ্ছে এরপরেও আপনারা শাহজাহানকে জাস্টিফাই করে যাচ্ছেন, তার একটাই কারণ আপনারা আতঙ্কিত যে শাহজাহান মুখ খুললে তাকে সুপ্রিম কোর্ট, তাকে ডিফেন্ড করতে সুপ্রিম কোর্টে জনগণের টাকা খরচা করতে যাওয়া হচ্ছে। মোপেদিতার একটাই কারণ হচ্ছে শাহজাহানের ওখানকার তাৎক্ষণিক গার্জেনকে, সেই গার্জেন কাকে ফোন করেছিলেন এবং সেই ফোন রাজ্যের কোন টপমোস্ট লেভেল পর্যন্ত এসেছে। আপনারা যা প্রকাশ করবেন, আপনারা শুনুন না ও বৈশা বাবু, আপনারা এগুলো আর বাজারে ছাড়বেন না। আচ্ছা শুনুন, এই কাল্পনিক কথা বলে বলে, আচ্ছা শুনুন, লাস্টে শুনুন, 4 তারিখে আরে শুনুন না, এই বাংলাকে শুনুন না, আপনার নেতা বলেছে বোমা বিস্ফোরণ করবে না, আপনার নেতা বলেছেন একটা কিছু স্পেসিফিক কমিউনিকেশন নিয়ে আসবেন যাতে বদনাম করার চেষ্টা হচ্ছে, আপনি করবেন আর এজেন্সি কে ফোন করে সব করিয়ে দিতে অভিষেক ব্যানার্জি বলছেন যে কিভাবে চক্রান্ত করা হয়েছে বাংলার ভাবমূর্তিকে কলুষিত করার, তার তথ্য প্রমাণ দিয়ে তিনি মুখোশ খুলবেন। খুব একটা মানে ওনার কাছে যে ইনসাইডার ইনফরমেশন থাকবে এটা খুব স্বাভাবিক, কারণ আমরা দেখেছি নবজোয়ার যখন বসিরহাটে ঢুকছে তখন তার ছায়া সঙ্গীর নাম হচ্ছে শাহজাহান। তোমরা তোমাদের আর্কাইভ দেখো, খুঁজে পেয়ে যাবে। ওনার কাছে ইনসাইডার ইনফরমেশন থাকলে আমি অন্তত খুব একটা অবাক হব না। কিন্তু তুমি তার আগে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখালে যে সন্দেশখালী কি করে সন্দেশখালী হলো। তেভাগার ধাত্রীভূমি হেমন্ত ঘোষালের নামে বিখ্যাত সন্দেশখালী আজকে শাহজাহানের নামে পরিচিত হচ্ছে। অত কিছু যেতে হবে না। তুমিও বললে শাহজাহানের নামে মার্কেট। হ্যাঁ, এবার তুমি ভাবো এটা কিন্তু হরিশ চ্যাটার্জি সেটাও নেই। এবার অত দূর যেতে হবে না। আবার প্রলয় বলে একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা প্রোগ্রাম বেরিয়েছিল, তাতে টিএমসি এমএলএ রাজ চক্রবর্তী পরিচালক, টিএমসি এমএলএ এবং উত্তর 24 পরগনার সভাপতি পার্থভৌমিক অভিনয় করেছে। সেটা শুরুতে ডিসক্লেমারে একদম লেখা ছিল সত্য ঘটনায় আধারিত। আমাদের বলতে হতো না, মমতা বন্দ্যোপাধ্যায় যদি খবরটা দিত না শাহজাহান ধরা পেত। একদম কোট অ্যান্ড কোট পুরো ঘটনা মিলে গেছে। ঠিক যেরকম প্রধান সিনেমায় এই জিনিসটা মিলে গেছে যে একসঙ্গে পুরো প্যানেল বাতিল। এত তো সমাপতন হতে পারে না। এ তো লালমোহন বাবুর ভাষায় এ তো টেলিপ্যাথি ঠাকুরদা। বৈশ্বনাথদা, আপনাদের বিধায়ক, এক সেকেন্ড, আপনাদের বিধায়ক, আপনাদের সাংসদরা, আপনাদের বিধায়ক, আপনাদের সাংসদ, আপনাদের মন্ত্রীরা, তারাই এমন সমস্ত প্লট সিনেমা করছে, মানে এ তো টেলিপ্যাথি ঠাকুরদা হলো লালমোহন গাঙ্গুলি। তবে একটা তফাৎ রয়েছে, সেটা হচ্ছে প্রধান সিনেমা রিলিজড হয়েছে এই
বিতর্কের পরে, এই সমস্ত বিতর্কের পরে আর আবার প্রলয় সেটা যখন মুক্তি পেয়েছে তখনও সন্দেশখালী শাহজাহান এরকম তুমি ভাবো মানে এরকম আমি তো বললাম টেলিপ্যাথিক ঠাকুর। কিন্তু আমি অন্য কথা বলছি, শঙ্কুর ভাল লাগবে শুনলে যে শঙ্কু এই কথাটা বললো যে শুভেন্দু অধিকারী বোমা ফাটাবে ইত্যাদি ইত্যাদি করবে। শঙ্কু যে দুটো ইনস্ট্যান্স দিল, একটা 2016 একটা 2019, 2016 সালের যে এসএসসি প্যানেল নিয়ে এত চাপ, তখন এই মানে এই মন্ত্রিসভার ঘোষিত নাম্বার 2 নাম শুভেন্দু অধিকারী। আর 2019 এর লোকসভাতে তোমার আর্কাইভে আছে নুসরাতকে হাতে নিয়ে শুভেন্দু অধিকারী বলছে ভাই শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালী থেকে দলের নির্দিষ্ট যে সন্দেশখালী কি করে রামগড়ের শোলে হয়। আসলে যখন আইনের শাসনের জায়গায় শাসকের আইন যখন বলবৎ হতে থাকে তখন যে কোনো জায়গায় হচ্ছে এরকম শোলে বা অন্যান্য অনেক কিছু জায়গা হতে পারে। আপনাদের এখানে যারা মহিলারা যারা হচ্ছেন মা বোনেরা যারা ইন্টারভিউ দিলেন আপনার ক্যামেরার সামনে, তিনি কি বললেন? পুলিশ বলতো দাদাদের কাছে যাও, দাদারা হচ্ছে সব সলভ করে দেবে। আচ্ছা এই পুলিশ যে দাদাদের গায়ে যেতে বলতো, পুলিশের তো নিশ্চয় একটা ঊর্ধ্বতন অফিসার আছে, এই মহিলাদের অভিযোগগুলো কি পৌঁছাতো না? নাকি আসলে পুলিশ জানতো যে সরকারের কোনো দপ্তর অবধি এই মন্ত্রী থেকে শুরু করে সরকারের একদম প্রাতিষ্ঠানিক স্তর অবধি হচ্ছে এই পিঠে পুলির ভাগ যায়, যে জন্য হচ্ছে গিয়ে একদম নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? পুলিশ হচ্ছে গিয়ে এখানে আজকে সিজ করলো এতগুলো অস্ত্র, বৈশাদা বলার সময় বললো যে বন্দুক নাকি রেখে এসছে। আচ্ছা পুলিশের যে ইউজ করা রিভলভার পাওয়া গেলে, পুলিশ ইউজ করে যে রিভলভার কোন পুলিশ রেখে এলো এটা কি জানে? না না আবার বলতে দিন না অভিষেক ব্যানার্জি বললেন 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করব। বাংলাকে অপমান করেছে যারা তাদের ব্যাপারে। আচ্ছা রাজ্য জুড়ে বোম উদ্ধার হচ্ছে, দুষ্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা না, যে সেটা যদি অপমান হয় তাহলে এই বোম গুছিয়ে রাখা আর হচ্ছে মন্ত্রীর বাড়িতে টাকা পৌঁছে দেওয়া, এটা কি বাংলার সম্মানের ব্যাপার বলে অভিষেক বাবু মনে করেন? আমি আসবো এর সঙ্গে আলোচনায়, আমি শীর্ষেন্দু এবং শান্তনু বাবুর কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শীর্ষেন্দুর কাছে যাব। শীর্ষেন্দু, কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের পথ, তারপর একটা জনপদ যেখানে আইনের শাসন বলতে কিছু ছিল না, যেটা আজকে উঠে আসছে। যদি 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত না হতো, তাহলে আমরা জানি না যে আর কতদিন ধরে এই নিপীড়ন চলতো, আরো কত বছর ধরে। কেউ জানতো না এটা হতে পারে। রাজনৈতিক রং বিচার না করে এইভাবে রাজ্য পুলিশের যে বিচার, সেটা তাদের তলানিতে এসে পৌঁছচ্ছে। আজকে তো এনএসজি আসার কথা ছিল না, দরকার ছিল না তো। 1861 পুলিশ অ্যাক্টে বাংলার জন্য একটা সংশোধন দরকার। আমার আপনার পয়সায়, ট্যাক্সের পয়সায় গোয়েন্দা বিভাগটা আছে কি করতে অকর্মণ্য এসপি ওখানে বসে আছেন। আজকে তিনি জানতেন না? আজকে মা বোনেদের ওপর অত্যাচার, অস্ত্রশস্ত্র তো তার সঙ্গে একই করে হয়। একটা মা বোনেদের উপর ওইভাবে অত্যাচার হয়, পুলিশ জানে না? এটা হতে পারে? আজকে যে জিনিসটার জন্য এটা হয় সেটা দেখতে হবে। আপনার বলার সময় আমি বলিনি, একটা জিনিস দেখতে হবে। আপনার বলার সময় আমি বলিনি, আপনারা রাজ্য সরকারকে বলতে দিন। আরে আইনের কথা বলছেন, আপনিও আইনের কথা, সাধারণ মতামত একজন দিতে পারবেন না। এক সেকেন্ড, শীর্ষেন্দু বলো প্লিজ। সত্যি কথা ঠিক কথা বলা হচ্ছে, ওনার হয়তো গায়ে লাগতে পারে, সেটা বড় কথা নয়। আদালতকে দেখতে হচ্ছে সেই জায়গাগুলো, যে আজকে অত্যাচারটা কোন জায়গায় পৌঁছেছে। সেদিনের হাইকোর্টের অর্ডারটা প্রত্যেকটা ছত্রে ছত্রে দেখা দিয়েছে। প্রধান বিচারপতি লিখেছিলেন, শুধুমাত্র ওরকম নয়, তার ফোন নাম্বার, যেখানে যেখানে তারা অত্যাচারিত হয়েছে তাদের অভিযোগ, প্রত্যেকটা জায়গায়। কেন পুলিশ নেননি? পুলিশকে সন্দেশ খাচ্ছিলেন? পুলিশ কেন নেননি? কেন তারা বাড়িতে যাননি? এগুলো হবার পরও তারা বাড়িতে যাননি, তারা ভয় দেখিয়েছেন। শান্তনু বাবু, আপনি একটু আগে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যে সত্যি তো যখন 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আক্রান্ত হয়েছে, তখনও তো আমরা এই অস্ত্র শস্ত্র, এমনকি জমির পর জমি যে দখল করে নিত, জমিতে নোনা জল ঢুকিয়ে দিত এবং মহিলাদের এরকম শোষণ হতো, এই সমস্ত তথ্য আমরা জানতাম না।
সিবিআই এখন তদন্ত করছে, আপনার কি মনে হয় এটা কি জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ? দেখুন, সিবিআইয়েরও যে সামর্থ্য, সেই সামর্থ্যতে ম্যান পাওয়ারে সিবিআই যেটা সম্ভব করছে। কিন্তু আপনিও আজকে আমাকে এই মুহূর্তে একটা খুব ভালো জিনিস আজকে আপনি বললেন যে রামগড়, আমার পুরনো একটা আমি জাস্ট একটু আপনাকে বলবো এই ঘটনাটার আজকে, এবং সঞ্জয়ও বলল খুব সুন্দর করে। আমি 2019 থেকে 2018 থেকে 2021-এর মধ্যে ওই বেল্টে ইনভেস্টিগেশনে অন্য ম্যাটারে বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, সৌভাগ্য বা দুর্ভাগ্য বলুন। আমি মৌপিয়া আপনাকে আজকে হলফ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই সময়েও আমি দেখেছি ওই যে সরবেরিয়া থেকে ধামাখালি ওইটুকু বেল্টের মধ্যে সেই চেকপোস্টের মতন মানুষ আপনাকে ফলো করবে মোটর সাইকেলে, যে কে যাচ্ছে, কি কারণে যাচ্ছে, তাকে তাদের কথাবার্তা তারা বলে আপনার সাথে জানার চেষ্টা করবে। এই সময় এখন আজকে এসে আমি বুঝতে পারছি যে ওই বাসন্তী, মানে আপনি ধামাখালির পরেই তো জলপথ, ওই বাসন্তীর মতন, সরি আপনার সন্দেশখালির মতন যে দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলোকে ওরা পুরো বাইরের দুনিয়া থেকে আলাদা করে রেখেছিল, মুক্তাঞ্চল করে রেখেছিল। যার জন্য এখন যে কথা আসছে কেন এ জানতে পারেনি, প্রেস জানতে পারেনি, অমুক জানতে পারেনি, এই কারণেই। এবং আজকে আপনি যে বলছেন, আপনারা যথার্থই দেখিয়েছেন যে ওখানে যে লোকেরা ভয় ভীতি তাদের কাটবে কি করে, তারা ওই আমি তো 2018 থেকে দেখেছি, হয়তো তার আগে থেকেও এই জিনিস ছিল। 2018 থেকে 21-এর মধ্যে আমি দেখেছি পুরো ওই এলাকাগুলো, দ্বীপগুলোতে কেউ যেতে গেলে তার আগে তাকে যে বেল্টটা পার হতে হতো, ওই সরবেরিয়া থেকে ধামাখালি, সেখানে সেই চেকপোস্টের মতন বিভিন্ন মোটর সাইকেলে ফলো করা, জবাব দেওয়া, লোকে এসে জিজ্ঞেস করবে, গাড়ি আর চারপাশে এসে খুব সংক্ষেপে 30 সেকেন্ড। আমি বুঝতে পারছি না, এত মিডিয়া তৎপর, এত কিছু নাকি হয়েছে, তাহলে এই কি খবর আসেনি? আপনারা কি ধরে নিলাম মিডিয়া অপদার্থ? আপনি তো মিডিয়া অপদার্থ ধরে নিলাম, মেনে নিলাম যে আপনারা আপনারা কি করছিলেন? আপনারা রাজ্যে ক্ষমতা আছে, অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশের ব্যবস্থা নিয়েছে, তিলকে তাল করার চেষ্টা করবেন না। তো কাশ্মীরে তো খারাপ করছেন, এই যে এত কিছু দেখাচ্ছে, ফলটা দেখে একটা সোনা উচ্চ কিন্তু তৃণমূলকেই ভোট দেবে। আরে আমার নাম অভিষেক, আমার নাম অভিষেক, শেষ করতে হবে। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী এখানে মার খায় শাহজাহানের হাতে, সে এফআইআর করতে গেলে তার এফআইআর না। তুমি বলছো ওখানকার নির্যাতিতারা এফআইআর করতে যাবে, আচ্ছা এফআইআর নেবে? আমরা কি মানে ভাবের ঘরে চুরি করছি, ন্যাকামা হচ্ছে? অতনু মদত ছাড়া এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমার মনে হয় আপনার কোয়েশ্চেনটা যে আপনি বৈশাখাকে বললেন না যে মিডিয়া তো অপদার্থ, রাজ্য সরকার কি করছিল, আমার মনে হয় কোয়েশ্চেনটার সাথে জুড়ে দেওয়া ছিল মিডিয়া কি রাজ্য সরকারের থেকেও অপদার্থ? এই অপদার্থ রাজ্য সরকার যারা শাহজাহানদের তৈরি করে, না আপনি জিজ্ঞেস করলেন তো বৈশাখাকে, বৈশাখাতে তো ধারণা আছে শাহজাহানদের মাথায় শাহজাহানের মাথা উচিত। নজরে মিডিয়া বৈশাখাদের স্বাভাবিক, কারণ সন্দেশখালি নিয়ে এখনো পর্যন্ত লাগাতার আলোচনা চলছে সংবাদ মাধ্যমেই। প্রতিনিয়ত নিত্য নতুন তথ্যের সন্ধান করছি আমরা, এবং যে কারণেই মিডিয়াকে নিয়ে প্রশ্ন তুলছেন বৈশ্যানর্দারা। প্রশ্ন উঠছে যে রাজ্য প্রশাসন, রাজ্যের শাসক দল, তারা একেবারেই জানতেন না কিছু, নাকি আসলে প্রত্যক্ষ মদতেই বারবারন্ত হয়েছে এই শাহজাহানদের? আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।